দি অক্স বাই H.E. Bates। আমরা এটা আজকে বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। দি থার্লো লিভড ইন এ স্মল হিল। এখানে একটা ক্যারেক্টারের কথা বলা আছে, দি থার্লো। দি থার্লো কেন বলা আছে, মানে থার্লো এই সারনেম দিয়ে ওদের পুরো বংশটাকেই থার্লোর বংশ, সেই জন্য ওটাকে দি কথাটা ইউজ করা হয়েছে। কোথায় বাস করতো? লিভড অন এ স্মল হিল। অ্যাজ দো ইট ওয়ার নট হাই এনাফ, দি হাউস ওয়াজ রেজড আপ। ইজ অ্যাজ দো মানে যেটা আপাত দৃষ্টিতে দেখছো সেটা অ্যাকচুয়ালি সত্যি নয়, সেটাকে বলা হয় অ্যাজ দো। নাও লাইনটা পড়া যাক। অ্যাজ দো ইট ওয়ার নট হাই এনাফ, মানে যে বাড়িটার কথা বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে সেই বাড়িটাকে একটু মনে হচ্ছে যেন বাড়িটাকে হিলের উপর কেন করা হয়েছে, যাতে বাড়িটাকে একটু উচ্চতা দেওয়া হয়, মানে দ্য হাইট অফ দি হাউস ইজ নট হাই এনাফ, বেশি উচ্চতা নেই, এবং সেটাকে উচ্চতা দেওয়ার জন্য যেন মনে হচ্ছে সেই বাড়িটাকে একটা হিলের উপরে তৈরি করা হয়েছে। অ্যাজ অন ইনভিজিবল স্টিলস। গাইস ইনভিজিবল স্টিলস, নাও স্টিলস মানেটা আগে জানা যায়। গাইস স্টিলস মানে দেখবে যে যেমন ধরো থাইল্যান্ডের কিছু বাড়ি আমি দেখছিলাম যে কি হয়, ধরো নদীর উপরে নিচে পুরো জল আছে, সেই জলের উপরে কি হয়, বড় বড় বাঁশ বা খুঁটি কিছু দিয়ে সেই খুঁটির উপরে বাড়িটাকে তৈরি করে। তো সেই যে খুঁটিটা দেওয়া হয়, সেই খুঁটিগুলো কি কাজ করে, ওই পুরো বাড়িটাকে একটু উচ্চতাটা বাড়াতে সাহায্য করে। তো এখানে বলছে ইনভিজিবল স্টিলস কেন বলা হয়েছে, যে মানে মনে হচ্ছে যেন ওই হিলটা ওই ইনভিজিবল স্টিলস হিসেবে কাজ করছে, মানে ওই খুঁটি হিসেবে কাজ করছে, যেটা বাড়ির উচ্চতাটাকে বাড়াতে সাহায্য করেছে। উইথ এ উডেন ফ্লাইট অফ স্টেপস টু দি ফ্রন্ট ডোর। ফ্লাইট অফ স্টেয়ার্স মানে গাইস এটা কালেকটিভ নাম। ফ্লাইট অফ স্টেয়ার্স যেমন বলা হয়, যেমন আমরা বলি না কি হার্ড অফ ক্যাটেলস, তো সেরকম এটাকে বলা হয় কালেকটিভ নাম। ফ্লাইট স্টেয়ার্সের ক্ষেত্রে ফ্লাইট অফ স্টেয়ার্স, তার মানে ফ্রন্ট ডোর, আর ফ্রন্ট ডোর পর্যন্ত পৌঁছাতে গেলে কয়েকটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির মাধ্যমে থ্রু দোজ স্টেয়ার ইউ ক্যান রিচ টু দ্য ফ্রন্ট ডোর। তো এটা গেল মিস থার্লোর পরিবারের বাড়ির বর্ণনা। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড। এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড মানে যেহেতু বাড়িটাকে উচ্চতা দেওয়া হয়েছে, মানে ওটাকে হিলের উপরে গঠন করা হয়েছে, তো সেটাকে এক্সপোজড মানে যেমন হাওয়া বাতাস দিলে এক্সপোজড হয়, এবং আইসোলেটেড মনে হচ্ছে যে যেহেতু ওটা অন্যান্য যে সমস্ত বাড়িঘর আছে তাদের থেকে একটু উপরে আছে, সেই জন্য ওটা একদম আলাদা। অ্যান্ড এক্সপোজড মানে কোনো কিছু যদি ঝড় বাতাস বা কোনো ন্যাচারাল ক্যালামিটি আসে, তাহলে ওই বাড়িটার উপরে সব থেকে বেশি হিট হবে, সেই জন্য ওই বাড়িটাকে এক্সপোজড বলা হচ্ছে। দ্য উইন্ড স্ট্রাইকিং অ্যাট ইট ফ্রম অল কোয়ার্টার্স। গাইস কোয়ার্টার মানে ফোর, দি উইন্ড ওই যে দি উইন্ড স্ট্রাইকিং অ্যাট ইট মানে যখন বাতাসটা আসছে, যেহেতু উপরে আছে বাড়িটা, সেই জন্য অল কোয়ার্টার্স মানে চারিদিক থেকে বাতাস এসে ওই বাড়িটাকে স্ট্রাইক মানে আঘাত করছে। ইট সিমড টু হ্যাভ নো পার্ট উইথ দি সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। ইট সিমড টু হ্যাভ মানে আবার সিমড আর অ্যাজ দো এই দুটোকে তুমি কাছাকাছি ওয়ার্ড ভাবতে পারো। নাও সিমড টু হ্যাভ নো পার্ট উইথ দি সারাউন্ডিং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে সারাউন্ডিং ল্যান্ডস্কেপটা মানে আশেপাশের যে দৃশ্য ওই বাড়িটার সঙ্গে আশেপাশের দৃশ্যগুলো একদম খাপছাড়া, মানে এমন একটা জায়গাতে বাড়িটা তৈরি করা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে বেশি বাড়িঘর নেই, এবং খুব একটা অকওয়ার্ড জায়গায় সেই বাড়িটা তৈরি করা হয়েছে। তো সেই জন্যই বলা হয়েছে এই কথাটা যে সারাউন্ডিং ল্যান্ডস্কেপের সঙ্গে মনে হচ্ছে এই বাড়িটার নো পার্ট মিন দের ইজ নো লিঙ্ক বিটুইন দেম। এমটি প্লাউড ল্যান্ডস মানে অনেক আশেপাশের দৃশ্যটা একটু বলা হচ্ছে যে আশেপাশে অনেক ফাঁকা জমি আছে। ইন উইন্টার টাইম স্ট্রেচড অ্যাওয়ে অন অল সাইডস ইন ওয়েট স্টিল কার্ভস। গাইস যখন উইন্টার টাইম মানে যে শীতকাল হয়, তখন ওই যে ফাঁকা যে চাষের জমিগুলো আছে, এখানে স্টিল কার্ভস কথাটা বলা হচ্ছে। তো এটা সবথেকে ক্লোজেস্ট মিনিং যেটা হতে পারে, আই এম নট শিওর কেন লিখেছেন লেখক, বাট এটা হতে পারে যে শীতকালে কি হয় গাইস, শীতকালে যখন ওই ফাঁকা জমিগুলোতে বরফ পড়ে তখন সেটা একদম সাদা হয়ে যায়, এবং সাদা হয়ে গেলে তখন সেটাকে স্টিলের মতো দেখা, এবং সেইটাকেই মনে হচ্ছে যে এখানে H.E. Bates ওটাই বলতে চেয়েছেন যে শীতকালে ওই পুরো ওই যে ফাঁকা চাষের জমি সেগুলোকে মনে হয় যেন ভিজে স্টিল কাপস। ভিজে কেন, কারণ বরফ যখন আস্তে আস্তে গলতে থাকে তখন সেটা ভিজে। At 7:30
every morning Mrs. Thurlow pushed her great rusty bicycle down the hill. Now এখানে আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন পাচ্ছি ফার্স্ট ক্যারেক্টারে, যার নাম হচ্ছে মিসেস থার্লো। 7:30টার সময় কি করে? প্রত্যেক দিন সকালে 7:30টার সময় pushed her great rusty bicycle. এই গ্রেট মানে মহান নয়, এখানে গ্রেট মানে বলা হচ্ছে যে তার একমাত্র, রাস্টি মানে জং ধরা, বাইসাইকেলটাকে কি করে? ডাউন দ্য হিল পুশ করে, মানে ঠেলতে। ডাউন দ্য হিল মানে যেহেতু ওরা হিলের উপরে বাড়ি, তাহলে ওই হিল থেকে নিচে নেমে আসে, সেই জন্য ডাউন দ্য হিল। আপ দ্য হিল মানে নিচে থেকে যদি উপরে উঠে যায় তাহলে সেটাকে আপ দ্য হিল বলে। ডাউন দ্য হিল মানে ওই 7:30 প্রত্যেকদিন সকালে 7:30টার সময় মিসেস থার্লো ওই ভাঙা তার জং ধরা বাইসাইকেলটা নিয়ে পাহাড় থেকে, মানে তার বাড়ি থেকে সমতলে নেমে আসে। At 6 every evening she pushed it back. আর ফিরে কখন? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় 6টার সময় উনি ফেরেন, যখন সেম সেই সাইকেলটাকেই ঠেলতে ঠেলতে, মানে ঠেলতে pushed it back মানে আবার পুনরায় সে ঠেলতে ঠেলতে সাইকেলটাকে নিয়ে আসে। Loaded always with grey bundles of washing, oil cans, sacks, cabbages, bundles of old newspaper, boughs of wind-blown wood and bags of চিকেন ফুড। কি কি নিয়ে আসে যখন ফেরে সেটাকে দেখা যায়। কি নিয়ে আসে? ভর্তি থাকে, মানে পুরো বাইসাইকেলটা ভর্তি থাকে কি কি জিনিসে। ফার্স্ট হচ্ছে ওয়াশিং, মানে নোংরা জামা কাপড় থাকে যেটা ধোয়ার জন্য নিয়ে আসে ও বাড়িতে। অয়েল ক্যান্স মানে গাইস বলতে পারো যে আমরা যেটাকে লম্ফ বলি সেটাকে অয়েল ক্যান্স বলা হয়। স্যাক্স বস্তা থাকে, ক্যাবেজ বাঁধাকপি, বান্ডেলস অফ ওল্ড নিউজ পেপার, পুরনো নিউজ পেপারস থাকে। বজ অফ উইন্ড ব্লোন উড, বজ অফ উইন্ড ব্লোন উড মানে গাইস দেখবে যে ছোট ছোট কাঠের ব্রাঞ্চেস যেগুলো হাওয়াতে উড়ে আসে, তো সেগুলোকেও কালেক্ট করেও নিয়ে আসে, নিশ্চয়ই উনুন টুনুন ধরাবার জন্য। অ্যান্ড ব্যাগস অফ চিকেন ফুড, আর মুরগিদেরকে খাওয়ানোর জন্য খাবার। দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন, বাইসাইকেল কুড নেভার বি রিডেন মানে কোনো দিনই কিন্তু বাইসাইকেলটা চাপা হয় না। কেন চাপা হয় না? বিকজ পরে আমরা আরো গেলে দেখবো, কিন্তু এখনই দেখতে পাচ্ছি যে এত কিছু জিনিস বাইসাইকেলটার মধ্যে চাপানো থাকে যে তখন আর কোনো প্যাসেঞ্জার চাপার জায়গা থাকে না। সেই জন্য হচ্ছে দ্য বাইসাইকেল কুড নেভার বি রিডেন। ইট ওয়াজ এ ভেহিকেল অফ নেসেসিটি, মানে এবং আরেকটাও কারণ দেখাচ্ছেন এইচি বেটস কি এটা মিসেস থার্লোর কাছে একটা প্রয়োজনীয় জিনিস। তো মিসেস থার্লোর কাছে এই বাইসাইকেলটা চেপে আসা বা চেপে যাওয়া এটা একটা লাক্সারির মতো। তো সেই জন্য বলছেন যে এটা একটা নেসেসিটি, প্রয়োজনীয় জিনিস। সো এটাকে শুধুমাত্র প্রয়োজনে ইউজ করা হয়। তো এটা বলা যায় মিসেস থার্লো ভাবেন যদি ওটা চেপে আসা যায় দ্যাট উড বি আ লাক্সারি। হার রিলেশনশিপ টু ইট ওয়াজ দ্যাট অফ আ বিস্ট টু আ কার্ট। এখানে সিম্বলিজম বলতে পারো কি এইচি বেটস ইউজ করছেন। কি ইউজ করছেন? হার রিলেশনশিপ মানে হার মানে মিসেস থার্লোর রিলেশনশিপ ওই বাইসাইকেলটার সঙ্গে কিরকম? যেমন একটা অক্সের রিলেশনশিপ থাকে একটা কার্ট মানে একটা গাড়ি, গরুর গাড়ি যেটাকে বলে, গরুর গাড়ির সঙ্গে যে রিলেশন সেটাই হচ্ছে। যেমন গরুর গাড়িটা কি করে? অক্স টানে, কিন্তু সেই গরুর গাড়িতে অক্স কোনোদিন তো চেপে আসে না। তো সেই রকমই এইচি বেটস বলছেন যে ওই বাইসাইকেলটা এই মিসেস থার্লোর জন্য একটা কার্টের মতো। তার মানে এখানে বোঝা গেল যে মিসেস থার্লোর সঙ্গে অক্সের সঙ্গে তুলনা, মিসেস থার্লোকে অক্সের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই জন্য বলছে যে সেই জন্যই ওটাতে কোনোদিনও চেপে আসে না। Slopping along beside it, flat, heavy feet pounding painfully along under mud-stained skirts, her face and body ugly with lumpy angles of bone, she was like a beast of burden. Slopping alongside it মানে slopping মানে যার পোশাক পরিচ্ছদের ঠিক নেই, মানে নোংরা পোশাক পরিচ্ছদ পরে থাকে, পুরনো জীর্ণ এবং পোশাকের সঙ্গে কোনো ম্যাচ করছে না। তো সেই রকম যারা জামা কাপড় পরে থাকে, পোশাক পরিচ্ছদ পরে থাকে, তাদেরকে স্লপি বলা হয়। তো এখানে বলছে স্লপিং, তো সেই রকমই পোশাক পরিচ্ছদ মিসেস থার্লো পরে থাকেন। অ্যালংসাইড বিসাইড ইট, তার মানে ইট মানে বাইসাইকেল, বাইসাইকেলের পাশাপাশি চলতে থাকেন মিসেস থার্লো। ফ্ল্যাট, হেভি ফিট পাউন্ডিং পেইনফুলি। নাও কিভাবে চলতে থাকেন? ফ্ল্যাট, হেভি ফিট পাউন্ডিং। হেভি ফিট মানে গাইস ভারী পা নয় অ্যাকচুয়ালি। হেভি ফিট মানে এটা একটা এক্সপ্রেশন দিচ্ছে এইচি বেটস যে মিসেস থার্লো যখন হাঁটে তখন মানে এক প্রকার শরীরটাকে টানতে টানতে নিয়ে যায়।
তো যখন শরীর দেখবে, যখন তোমরা হাঁটবে, যখন যদি ইফ ইউ ডোন্ট ফিল লাইক ওয়াকিং, যদি হাঁটার ইচ্ছা না হয়, তাহলে পাগুলো মনে হয় খুব ভারী হয়ে গেছে, তো সেটাই এখানে ইউজ করা হয়েছে। পাউন্ডিং পেইনফুলি অ্যালং আন্ডার মাড স্ট্রেইন স্কার্ট। মাড স্টেইন স্কার্টস মানে মিসেস থার্লো স্কার্ট পরে আছে এবং সেটা মাড স্টেইন মানে কাদার অনেক দাগ লেগে আছে। তো সেই একটা স্কার্ট পরে উনি নিজের শরীরটাকে কোনো মতে সাইকেলটার পাশে পাশে টানতে টানতে নিয়েছে। তার মানে ওনার হাঁটতে কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু উনি সাইকেলটাই চাপছেন। আর ফেস অ্যান্ড বডি আগলি উইথ লাম্পি অ্যাঙ্গেলস অফ বোনস। ফেস অ্যান্ড বডিটার একটু পরিচয় পাওয়া যায়। মুখটা কিরকম? লাম্পি অ্যাঙ্গেলস অফ বোন মানে উঁচু উঁচু হাড় বেরিয়েছে সারা মুখে, এবং পুরো শরীরটা ওরকমই। She was like a beast of burden. She was like, মানে তাকে দেখে কি মনে হচ্ছিল? beast of burden মানে এমন একটা পশু যেটা হচ্ছে বোঝা হয়ে দাঁড়িয়েছে, মানে যার কাজ হচ্ছে শুধু বোঝা বওয়া, এবং যাকে ওনাররা খুব একটা বেশি টেক কেয়ার করেন না। ঠিক অক্স সেরকম দেখবে গাইস, কি আমরা দেখছি যে অক্স যখন হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয় খোলা জায়গায়, এবং তাদের পিপল দে ডোন্ট টেক কেয়ার অফ দ্যাট অক্স। ওয়াই, কেন এটা করা হয়? বিকজ তাদেরকে মনে হয় কি তাদের দ্বারা কোনো কাজ হবে। সো এই জন্য বিস্ট অফ বার্ডেন এখানে এইচ.ই. বেটস মিসেস থার্লোকে এরকম বিস্ট অফ বার্ডেনের সঙ্গে তুলনা করলেন, এবং কিছু সিমিলারিটি দিলেন, যেমন বাইসাইকেল, উনি মনে হচ্ছে যে বাইসাইকেলটা ওনার কার্ড। তারপরে উনি যেভাবে হাঁটেন মিসেস থার্লো, সেটাও মনে হচ্ছে যে সব দিকে ইঙ্গিত করছে। তারপরে ওনার যে পোশাক পরিচ্ছদ বা ওনার যে অ্যাপিয়ারেন্স, মানে দেখতেও যেরকম, সেরকম সব কিছুর সঙ্গে উনি হিন্ট দিচ্ছেন কি শি ইজ কাইন্ড অফ অ্যান অক্স ইন হিউম্যান শেপস। Coming out of the house, raised up even above level of the small hill, she stepped into a country of wide horizons. Coming out of the house, now বাড়ির বাইরে যদি বেরোনো যায় তাহলে কি দৃশ্য দেখা যায়? Raised up even above, মানে অন্য সমতলের থেকে যেহেতু raised up করা আছে, মানে উঁচুতে আছে বাড়িটা, small hill, she stepped into a country of wide horizons. নাও বাইরে বেরোলে খুব দূর পর্যন্ত হরাইজন মানে দিগন্ত রেখাটা দেখা যায়, মানে বোঝা যাচ্ছে যে বাড়ির বাইরে বেরোলেই you can have a beautiful scene. This fact meant nothing to her. এই যে একটা সুন্দর দৃশ্য দেখা যায়, this fact meant nothing to her, মানে এটা মিসেস থার্লোর কাছে কোনো ব্যাপার না, মানে she does not appreciate the beauty, she does not appreciate the beauty of the nature. ওই যে হরাইজনটা দেখার ওর কোনো প্রয়োজন পড়ে না মিসেস থার্লো, বা উনি দেখেন না, বা she is not interested. The world into which she moved was very small. না মিসেস থার্লো যে জীবনটা না, বা ওয়ার্ল্ড পৃথিবীটা খুব স্মল, মানে খুবই ছোট। কিরকম? From 6 to 9 she cleaned for 2 retired sisters. 6টা থেকে 9টা পর্যন্ত সে দুটো রিটায়ার্ড সিস্টারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় এবং তাদের বাড়ি। না রিটায়ার্ড সিস্টার্স মানে বোন নয় গাইজ, রিটায়ার্ড সিস্টার্স মানে যারা দেখবে চার্চে কাজ করে, তাদেরকে সিস্টার্স বলা হয়, পাদ্রী যারা বা নান যারা হয়। তো এখানে রিটায়ার করে গেলে তাদের বলে রিটায়ার্ড সিস্টার। তো তাদের জন্য এই কাজ করে। 9 to 12 ফর রিটায়ার্ড ফটোগ্রাফার্স, 9টা থেকে 12টা পর্যন্ত রিটায়ার্ড একটা ফটোগ্রাফারের জন্য কাজ করে। 12:30 to 3 ফর দি পোলট্রি ফার্ম, 12:30 থেকে 3টে পর্যন্ত একটা পোলট্রি ফার্মের জন্য কাজ করে। 4 to 6 ফর দি মিডল এজেড ব্যাচেলর, আর 4টে থেকে 6টা পর্যন্ত একটা মিডল এজেড ব্যাচেলরের জন্য সে কাজ করে। She did not think of going beyond the 4 lines which made up the square for her life. Now এই যে 4 জনের জন্য কাজ করে, 2 sisters, retired sisters, photographer, poultry firm আর ব্যাচেলর, এই 4টেকেই মিসেস থার্লো মনে করে যে দ্যাট ইজ অল শি হ্যাজ, সেটাই ওর লাইফ। তো এই 4টে গণ্ডির মধ্যে মিসেস থার্লো নিজেকে বেঁধে নিয়েছে, আর এর বাইরেও ও যায় না। ওটাই হচ্ছে মিসেস থার্লোর পৃথিবী। She thought of other people going beyond them, মানে অন্য ও ভেবেছে যে অন্য লোক ওর সবসময় কেন যায় না, বিকজ শি ইজ ভেরি ফোকাস। সে অন্য লোকেদের কথা ভাবে, কিন্তু ভাবে যে অন্য লোকগুলো তার থেকে এগিয়ে যাচ্ছে, বাট দে আর ডুইং গুড ইন দেয়ার লাইফ, সো দ্যাট ইজ দ্য রিজন আই শুডন্ট বি ফোকাসিং অন দ্যাম। সেই জন্য আমার তাদের সঙ্গে ফোকাস করা বা তাদের সঙ্গে কম্পিটিশন করা বা তাদের সঙ্গে চলা কোনো দরকার নেই, বিকজ দে আর ডুইং গুড। আর মিসেস থার্লো মনে করেন শি ইজ নট ডুইং গুড, তো সেই জন্য উনি বলছেন যে দিস ইজ মাই লাইফ, আমাকে এর মধ্যেই থাকতে হবে, বাকি যারা যে যা করছে করতে পারে। বাট দিস ওয়াজ ডিফারেন্ট, মানে ও বলতে মিসেস থার্লো বলতে হচ্ছে যে আমার মানে ওর নিজের লাইফটা ইজ ডিফারেন্ট, শি হ্যাজ আ লট অফ প্রবলেমস।
যেটা অন্যদের নেই। সেই জন্য ও কি করে যে মানে ও মিসেস থার্লো বেসিক্যালি বলতে চাইছেন অন্যদের সঙ্গে আমার কোনো স্বাদ নেই, বিকজ মাই লাইফ ইজ ডিফারেন্ট। Staring down at a succession of wet floors, working always for other people against time, she had somehow got into the habit of not thinking about herself. Staring down at a succession of wet floors. Succession of wet floors মানে পরপর দুটো ভিজে ফ্লোরের কথা বলা হচ্ছে। নাও এটা হতে পারে যে পোলট্রি ফার্মে কাজ করে সেই পোলট্রি ফার্মে দুটো ফ্লোরের কথা বলা হচ্ছে, বা যে বাড়িগুলোতে কাজ করে সেখানেও দুটো ফ্লোরের কথা বলা হতে পারে। নাও ওয়ার্কিং অলওয়েজ ফর আদার পিপল, সে সবসময় অন্য লোকের জন্য কাজ করে। আগেনস্ট টাইম, আগেনস্ট টাইম মানে টাইমের বিরুদ্ধে, মানে সবসময় ওর টাইমের সঙ্গে ফাইট করছে, মানে যত কম সময়ের মধ্যে যত বেশি কাজ করতে পারে সেটা ওদের, সেই জন্য বলা হচ্ছে ওয়ার্কিং আগেনস্ট টাইম। She had somehow got into the habit of not thinking about herself. এবং এরকম করতে করতে সময়ের সঙ্গে যুদ্ধ করতে করতে এরকম সবসময় কাজের মধ্যে থাকতে থাকতে ওর মিসেস থার্লোর একটা হ্যাবিট হয়ে গেছে নিজের ব্যাপারে না ভাবা, এবং সেই জন্য ও যখন নিজের ব্যাপারে ভাবে তখন সেটাকে মেবি সে মনে করে ইটস এ ওয়েস্টেজ অফ টাইম। She thought much in the same stolid pounding way as she pushed the bicycle of other people. গাইস এখানে স্টলিড মানে হচ্ছে একঘেয়ে, আনইমোশনাল, যেখানে কোনো ইমোশন নেই, মানে খুশি নেই, দুঃখ নেই, ইউনো কোনো এক্সাইটমেন্ট নেই, এরকম একটা মেন্টাল স্টেটের মধ্যে মিসেস থার্লো থাকেন। বলছে শি থট মাচ, কিন্তু এরকম না যে ভাবেন, উনি ভাবেন, কিন্তু যখন ভাবেন সেই ভাবনাটার মধ্যে কোনো ইমোশন থাকে না, জাস্ট ভাবতে হয় বলে ভাবে, মানে ইটস কাইন্ড অফ অ্যান ইম্প্যাসিভ ওয়ে অফ থিঙ্কিং। কখন ভাবেন? যখন সে বাইসাইকেলটাকে পুশ করে ঠেলে বাড়ির থেকে কাজে নিয়ে যান বা কাজ থেকে যখন ফেরে সেই সময়টা, ওই যাতায়াতের সময়টায় সে অন্য লোকের কথা ভাবে, বাট দ্যাট ডাজ নট এফেক্ট হার, সেটা কিন্তু তাই কোনোভাবে এফেক্ট করেন। মিসেস থার্লো খুব আনইমোশনালি, সেই জন্য স্টলিড কথাটি ইউজ করা হয়েছে, খুব আনইমোশনালি অন্যদের কথা ভাবে। In particular of Thurlow, more particularly of her two sons. In particular of Thurlow. Now, আর কাদের কথা ভাবে? আদার পিপলের মধ্যে, আদার পিপলের মধ্যে এখানে এইচবিএস বলতে আদার পিপল মানে আপনারা ভাববেন যে প্রতিবেশীদের কথা ভাবে। আদার পিপলের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্টলি কার কথা ভাবে? পার্টিকুলারলি অ্যাবাউট হার টু, তার ওর দুটো ছেলে আছে, এখানে বোঝা গেল তাহলে মিসেস থার্লো সেই দুটো ছেলের কথা সে খুব ভাবে যখন ও যাতায়াত করে তখন। শি হ্যাড ম্যারিড লেট, মানে মিসেস থার্লো একটু বেশি বয়সে বিয়ে করেছিলেন। দ্য বয়েজ বাই 9 and 13, ওর যে দুটো ছেলে আছে, দুটো ছেলের বয়স একজনের 9, একজনের 13. She saw them realizing refined ambitions, making their way as assistants in shop, as clerks in offices, even as butlers. Now guys, এখান থেকে একটা বলতে পারো একটা হিন্ট পাচ্ছি কি মিসেস থার্লো ইজ নট ভেরি এডুকেটেড, খুব বেশি শিক্ষিত না, সেই জন্য ওনার অ্যাম্বিশনগুলো অত বড় না। দেখো অ্যাম্বিশন কি মিসেস থার্লোর ওনার ছেলেদের জন্য। She saw them realizing refined ambition, মানে যখনই ওদেরকে দেখেন ও ছেলেগুলোকে তখন realizing redefined ambition, মানে উচ্চাকাঙ্ক্ষা, মানে ওর যে উচ্চাকাঙ্ক্ষা হলো সেটা রিডিফাইন্ড হয়ে যায়, মানে কি আবারও উদ্বুদ্ধ হয়ে যায় এই কাজ করা, মানে এই যে স্ট্রাগল করেছেন এই মিসেস থার্লো প্রতিদিন এত কাজ করেন, হি ইজ গোয়িং আগেনস্ট টাইম, হি ইজ ওয়ার্কিং লাইক অ্যান অক্স। এটা কিন্তু উনি যখন দিনের শেষে বাড়ি ফেরে ওর ছেলেকে দেখেন তখন আবার সেই অ্যাম্বিশনটা কি হয়ে যায়, শি গেট ইন্সপায়ার্ড কি না আমাকে ছেলের জন্য, আমার ছেলেদের জন্য কিছু করতে হবে। নাও কি আশা, ওনার স্বপ্নটা কি, যদি আমি এত খাটাখাটনি করি, আমি যদি ছেলেগুলোকে বড় করতে পারি তারা কি হবে? অ্যাসিস্ট্যান্টস ইন শপস, কোনো দোকানে অ্যাসিস্ট্যান্টস হবে, or clerks in offices, কোনো অফিসে ক্লার্ক হবে, even as butlers, butlers মানে যেখানে দেখবে অনেক চাকর বাকর কাজ করে, সেখানে যে হেড অফ দোজ মেড বা সার্ভেন্টস তাকে বলা বাটলার। তো বোঝা যাচ্ছে যে বেশি শিক্ষিত নন, ওই জন্য উনি ওনার অ্যাম্বিশন হচ্ছে ওনার ছেলে মেয়ে যদি এইগুলোর মধ্যে কোনো একটা হয়ে যায় দেন শি উইল বি হ্যাপি, তাহলেই উনি খুব খুশি হবেন আর উনি ভাববেন যে উনি যে এত কষ্ট করছেন সেটা সার্থক হচ্ছে। Heavily built, faces having her own angular boniness, they moved with eyes on the ground. Heavily built মানে এবারে ছেলে দুটোর একটু বর্ণনা দেওয়া হচ্ছে। Heavily built মানে শক্তপোক্ত, with faces having her own angular bones, faces মানে মিসেস থার্লো বলছেন যে ওনার নিজের যেরকম একটু হাড়গুলো উঁচু উঁচু হাড় আছে ঠিক সেই রকমই হচ্ছে ওর ছেলেগুলোর মুখ, ছেলে মানে ওর মিসেস থার্লোর ছেলেরা ওর মুখটাই পেয়েছে। They moved with eyes on the ground,
মানে তারা যখন হাঁটতো ওই ছেলেগুলো তখন পথের দিকে মানে মাথা নিচু করে বা বলতে পারো কি চোখ নামিয়ে হাঁটতো। শি হ্যাড সেভড মানি ফর দেম। এবং এই যে এত স্ট্রাগল এখন পর্যন্ত আমরা দেখলাম মিসেস থার্ডোর, সব কিছুই ও করছে কিন্তু ওর ছেলেদের জন্য। এ এত কাজ করার কি প্রধান উদ্দেশ্য? সো দ্যাট শি ক্যান সেভ মানি। অ্যান্ড পরে আমরা গেলে দেখতে পাবো স্টোরিটা কি দ্যাট ইজ দি ওনলি রিজন শি ইজ অ্যাকচুয়ালি লিভিং। মিসেস থার্ডোর বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেভিং মানি। ফর 15 years she had hoarded the scrubbing and washing money. Guys, 15 years মানে 15 বছর ধরে সে এই স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং মানে লোকের ঘর মুছে বা জামা কাপড় ধুয়ে এই টাকাটাকে সে সেভ করছে। হোর্ডেড মানে তিল তিল করে কোনো জিনিসকে সঞ্চয় করা এবং সেটাকে কোথাও গুপ্ত স্থানে লুকিয়ে রাখা। তো সেইটাই মিসেস থার্লো করেছে। কিপিং ইট in a brand bag under a mattress in the back bedroom. কোথায় রেখেছে? এবং সেই লুকিয়ে পিছনের দিকে একটা রুম আছে, সেই রুমের মধ্যে একটা ব্র্যান্ড মানে যেমন জোয়ার বাজরা রাগি, এটা একটা এক ধরনের শস্য এবং সেই শস্যটার খোসাটাকে বলা হয় ব্র্যান্ড। তো সেরকম সেই খোলাটা যেখানে রাখা হয় সেরকম একটা ব্যাগের মধ্যে ওই টাকাটাকে সে মানে মিসেস থার্লো লুকিয়ে রেখেছে। কোথায়? একটা ব্যাক রুম, যে একটা পিছনের দিকে একটা রুম আছে, তাই সেখানে একটা বেড আছে, সেখানে একটা গদি আছে, সেই গদিটার নিচে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। দে ডিড নট নো অফ ইট, দে ডিড নট নো অফ ইট মানে রাইট নাও আমরা জানলাম যে দে মানে দুটো ক্যারেক্টারই, ওর দুটো ছেলের কথা, তারা এই ব্যাপারটা জানে না। নাও মিস্টার থার্লো ওর হাজব্যান্ড এখনো সে গল্পে আসেনি, তার জন্য আমরা এটা ধরে নিতে পারি মিস্টার থার্লোর কথা বলা হচ্ছে না এখানে। দে বলতে শুধুমাত্র ওর ছেলেদের কথা বলা হচ্ছে, তারা জানে না যে এই টাকাটা কোথায় লুকানো আছে। শি ফেল্ট দ্যাট নো ওয়ান, নট ইভেন থার্লো, নিউ অফ ইট। আমি এখানে আবার পরের লাইনে কিন্তু এই চিবেটসটা ক্লিয়ার করে দিচ্ছি। শি ফেল্ট মানে মিসেস থার্লো এটা উপলব্ধি করেছিলেন যে এই টাকাটা যেটা ও সেভ করছে 15 বছর ধরে, সেটা কোথায় লুকানো আছে সেটা যেন কেউ না জানে। ইভেন তার ছেলে মেয়ে যাদের জন্য সেভ করছে তাদেরও জানা উচিত নয়। এবং অবভিয়াসলি মিস্টার থার্লো কথা এখানে রেফার করেছে, মিস্টার থার্লো শুড নট নো ওয়্যার দ্য মানি ইজ। থার্লো হ্যাড আ সিলভার প্লেট ইন হিজ হ্যান্ড। নাও মিস্টার থার্লো, মিসেস থার্লোর হাজব্যান্ড, ওর মাথায় একটা সিলভার প্লেট আছে। কেন? ইন হিজ ওন আইজ ইট সেট হিম অ্যাপার্ট ফ্রম আদার ম্যান। না এখানে মিস্টার থার্লোর একটু পরিচয় আমরা পাচ্ছি। ইন হিজ ওন আইস মানে ওর নিজের চোখে, এটা অন্য কেউ বলে না, ও নিজেকেই অন্যদের থেকে আলাদা করে মিস্টার থার্লো। কেন? কারণ উনি ভাবেন যে সবার মাথায় তো আর সিলভারের প্লেট থাকে না, যেহেতু ওনার মাথায় আছে দ্যাট মিনস হি ইজ ডিফারেন্ট, হি ইজ বেটার দ্যান আদার্স। আই গট আ প্লেট ইন মাই হেড, সলিড সিলভার। নাও এখানে দেখবে তোমরা যদি পড়ো টেক্সটটা লেখা আছে আই গট এ প্লেট ইন মি হেড। গাইজ এখানে তোমরা ভাববে যে এটা দিস ইজ এ গ্রামাটিক্যাল মিস্টেক। এরকম আরও অনেক যখন পরে স্টোরিটা পড়বে তখন ভাববে যে এগুলো সব গ্রামাটিক্যাল মিস্টেক, সঠিক ইউজ করা হয়নি, মি ইউজ করা হয়েছে মাই হেডের পরিবর্তে। বাট গাইজ কিছু কিছু জায়গায় ইংলিশ ডায়ালেক্টটা চেঞ্জ হয়। নাও এটাও ওরা যে প্রান্ত থেকে বিলং করতো মানে মিস্টার থার্লো আর মিসেস থার্লো এবং তার মেয়ে ছেলেরা, সেই প্রান্তে এই ধরনের কলোকিয়াল ইংলিশ মানে আঞ্চলিক ইংলিশটাই ইউজ করা হতো এবং সেটাই এখানে ইউজ করা হয়েছে। এবং এই ধরনের গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্সেও কিন্তু কারা ইউজ করতো সেই সময়? যারা সমাজের নিচু স্তরে আছে বা যারা হু আর নট ফাইন্যান্সিয়ালি ভেরি স্ট্রং, তারাই ইউজ করতো। তো সেই জন্য আমরা ধরে নিতে পারি এই চিবেটস এরকম একটা হিন্ট দিচ্ছেন কি দে ডোন্ট বিলং ফ্রম এ রিচ ফ্যামিলি ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল they don't have enough education. That is the reason এই মিস্টেকগুলো তারা করে। বাট এখানে মিস্টেক না ধরে আমরা যদি এইভাবে ধরি যে ওখানকার আঞ্চলিক ভাষায় কথা বলে এটাই স্টাইল, তাহলে কিন্তু ভালো হবে। ইটস নট দ্যাট, ইটস নট আ মিস্টেক। যেমন ধরো আমাদের এখানে বেঙ্গলি আছে, আমরা এক ধরনের বাংলা ভাষায় কথা বলি, যারা পুরুলিয়ায় তারা এক ধরনের বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলাদেশে তারা এক ধরনের বাংলা ভাষায় কথা বলে, কিন্তু সবারই গ্রামারটা অল্প বিস্তর কিন্তু চেঞ্জ থাকে। তো এইগুলো হচ্ছে আঞ্চলিক প্রভাব বলতে পারো কোনো ভাষার উপরে, এবং সেটাই এখানে দেখানো। তো যাই হোক আমরা মিটাকে মাই হিসাবেই ধরবো। তো
তো এখানে মিস্টার থার্লো বলছেন কি আই হ্যাভ এ সিলভার প্লেট ইন মাই হ্যান্ড, সলিড সিলভার, এবং বলছে একটা খাঁটি সিলভার, ইনাফ সিলভার টু মেক আ ডাজন স্পুনস অ্যান্ড আ বিট ওভার। এতটা সিলভার আছে আমার মাথায় যে ওই সিলভার দিয়ে 1 ডজন চামচ বানানো যাবে সিলভারের, এবং তারপরেও কিছুটা বেঁচে থাকবে। সলিড, বিট দ্যাট। না, তারপরে আবার বলছে সলিড মানে একদম খাঁটি সিলভার, বিট দ্যাট মানে মিস্টার থার্লো এটা একটা এক্সপ্রেশন বলতে পারে ইংলিশে। এটার মানে হচ্ছে কি দেখি আর কেউ আমার মতো এরকম দেখাতে পারে কি। তো ও বলতে চাইছে সেই জন্য ও বলছে যে আমি অন্যদের থেকে ভালো, বিকজ আমার একটা মাথায় সিলভার প্লেট আছে, দ্যাট ইজ দ্য রিজন, এবং সেটা অন্য কারো মাথায় নেই, এবং সেইটাকেই প্রিভিলেজ হিসেবে ধরে ও সবাইকে চ্যালেঞ্জের মতোই করছে যে তোমরা যদি তোমাদের মাথাতে এরকম সিলভার প্লেট আছে তাহলে দেখাও। সো সেই জন্য হচ্ছে বিট দ্যাটটার এক্সপ্রেশনটা মানে হচ্ছে তুমি বলতে পারো গাইস কি এটা একটা চ্যালেঞ্জ অন্যকে জানানো যে আই অ্যাম বেটার দ্যান ইউ। wounded on the Marne and now walking about with a silver plate in his head. Farlow was a martyr. গাইস তার মানে এখানে বলা যায় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনি, ওই বিশ্বযুদ্ধে উনি আহত হয়েছিল, wounded হয়েছিল, এবং তার ফলেই ওর মাথায় একটা সিলভার প্লেট লাগানো আছে। মার্টিয়েট মানে শহীদ হওয়া, মার্টিয়েট মানে গাইস সবসময় একদম মারা যাওয়াই নয়। এখানে তাহলে বোঝা যাচ্ছে, আমরা দেখতে পেলাম যে বিশ্বযুদ্ধে কেউ অংশগ্রহণ করেছে, তারপরে অংশগ্রহণ করার পরে যদি কেউ wounded হয় তখন তাকে কী করা হয়, তার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়, এবং তখন তাকেও মার্টির হিসেবে ডাকা হয়ে থাকে। তো সেটাই বলছে কেন সিলভার প্লেটটা লাগানো হয়েছে, কারণ ওই যুদ্ধে wounded হয়েছিল তাই। I didn't ought to stoop, এই যেখানে ought to কথাটা আছে, এটাও একটা আঞ্চলিক প্রভাব বলতে পারো ইংলিশে। না, এই ought to মানে হচ্ছে অনেক সময় ইউজ করা হয়, বা অনেক সময় শুড হিসাবে ইউজ করা হয়। আর এখানে ought to মানে ইউজ টু, I ought to মানে এটাকে এইভাবে বলবো I used to, not to stoop, বিকজ তার আগে didn't কথাটা আছে। stoop মানে ঝোঁকা, বলছে আমি কারোর আগে ঝুঁকতাম না, তখন বলতে চাই I was very proud young man. I didn't ought to do nothing. I didn't ought to means again I didn't used to do nothing, মানে আর আমি কোনো কাজও করতাম না, বা উনি বলতে চাইছেন যে আমাকে কোনো কাজ করতে হতো না। by rights I didn't ought to lift a finger. by rights নিয়ে আবার উনি by rights-টাকে এমফেসিস দেওয়ার জন্য আর একবার বলছেন, তারপর বলছেন ought to lift মানে ওটা আমার মানে উনি বলতে চাইছেন যে আমি একজন শহীদ, আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমি wounded হয়েছিলাম, সেই জন্য I took pride in that, এবং তার ফলে আমি আমার একটা আঙ্গুলও ওঠাতাম না, এবং সেটা আমার অধিকার ছিল, বিকজ I served for my country. সো মানে মিস্টার থার্লোর মনে একটা ধারণা আছে যে কান্ট্রির জন্য কিছু করবে, বা কান্ট্রির জন্য wounded হবে, বা কান্ট্রির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে রাজি থাকবে, তাদের আর জীবনে কোনো কিছু করার দরকার নেই। হি ওয়াজ আ হেজ কাটার, মানে অ্যাকচুয়ালি এখন কি করে, হি ওয়াজ আ হেজ কাটার, মানে দেখবে যে ওই ঝোপঝাড় হয়ে যেখানে বাউন্ডারির মতো হয়ে যায়, অনেক উঁচু বাউন্ডারি মনে হয়, সেরকম ঝোপঝাড়গুলোকেও কাটে, মানে ট্রিম করে। লাকিলি আই এম টল, এলস দ্যাট জব উডন্ট বি নো গুড টু মি। নাও মিস্টার থার্লো কি বলছে যে কেন আমি এটা করি, নট বিকজ আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে তার জন্য। লাকিলি আই এম টল, মানে ও বলছে যে সৌভাগ্যক্রমে আমি লম্বা, এবং আমি একমাত্র এই হেজ কাটিংয়ের কাজটা করতে পারবো, তার জন্যই আমি করি, তাছাড়া কিন্তু আমার এই কাজটা করার কোনো মোটিভ নেই। হি হ্যাড ব্যাড ডেজ অ্যান্ড গুড ডেজ, ইভেন ডেজ অফ জেনুইন পেইন। তার মিস্টার থার্লোর ভালো দিনও গেছে, অনেক খারাপ দিনও গেছে, ইভেন এমন কিছু দিন গেছে যেখানে জেনুইন পেইন মানে প্রচণ্ড যন্ত্রণাও অনুভব করে। মি প্লেটস হার্টিং মি, যেখানে মি মানে মাই প্লেটস, আগেন কলোকিয়াল ইংলিশ, মাই প্লেটস হার্টিং মি বলছে আমার প্লেটটা যে মাথায় আছে সেটা মাঝে মাঝে হার্ট করে। ইটস মাই প্লেট আগেন, তো বলছে এই আমার মানে বারবার সেটাই রিপিট করে যে এই আমার যে মাথায় যে প্লেটটা লাগানো আছে সেটা আবার আমাকে যন্ত্রণা দিচ্ছে। অ্যান্ড হি উড স্ট্যান্ড ওয়াইল্ড অ্যান্ড ভেকেন্ট, রাবিং হিজ হ্যান্ডস থ্রু হিজ থিন ব্ল্যাক হেয়ার, ক্লয়িং হিজ স্ক্যাল্প অ্যাজ দো টু রেঞ্চ আউট দি প্লেট অ্যান্ড দি পেইন। তো এখানে বোঝা যাচ্ছে যে উনি খুব ভালোই পেন অনুভব করেন বিকজ অফ দ্যাট প্লেট। কীরকম করেন, হি উড স্ট্যান্ড ওয়াইল্ড মানে দেখে মনে হয় যে হি ইজ নট ইন হিজ ওন কন্ট্রোল, ওয়াইল্ড মানে আনকন্ট্রোলেবল, অ্যান্ড ভেকেন্ট মানে মনে হয় যে কিছু ভাবতে পারছেন না, ফাঁকা, এমটি। রাবিং হিজ হ্যান্ডস থ্রু হিজ থিন ব্ল্যাক হেয়ার, মানে এরকম
করে, মাঝে মাঝে এরকম করে দাঁড়িয়ে ক্লয়িং হিজ স্ক্যাল্প মানে খুলিটাকে মাঝে মাঝে এরকম করে ধরে নেন, অ্যাজ দো টু রেঞ্চ আউট দি প্লেট অ্যান্ড দি পেন। এবং মনে হয় যে উনি চাইছেন যে এরকম করে নিজের মাথা থেকে ওই প্লেটটাকে খুলে ফেলতে, যার ফলে যাতে আর ওর পেনটা না হয়। Once a week on Saturdays or Sundays, came home a little tipsy, in a good mood, laughing to himself. Now, once a week, সপ্তাহে একদিন, সেটা হতে পারে স্যাটারডে, প্রত্যেক শনিবার বা প্রত্যেক রবিবার, he came home a little tipsy. tipsy মানে একটু নেশার ঘোরে বাড়ি পৌঁছায়, in a good mood, তখন ওর মেজাজটা প্রচণ্ড ভালো থাকে। laughing to himself, ও নিজে নিজে মনে মনে হাসে। riding his bicycle up the hill like some comic rider in a circus. নাও তো সাইকেলটা নিয়ে উনি কী করেন, আপ দ্য হিল মানে হিলের উপরেই, মানে নিচে মানে নেশাটা করেছেন হয়তো, নেশা করে বাড়ি ফেরেন যখন, তখন ওনার মেজাজটা ভালো থাকে, নিজেই হাসেন, এবং সাইকেলটা যখন চালান তখন মনে হয় কমিক রাইড, মনে হচ্ছে একটা সার্কাসের কেউ যেন সাইকেলটা চালাচ্ছে। সার্কাসে যারা দেখবে সাইকেল চালিয়ে মজা দেখায়, বিভিন্ন লোককে হাসায়, তো মনে হচ্ছে ঠিক সেই রকমই ওনাকে দেখতে লাগে। টু মাচ বি ড্যামড, টু মাচ বি ড্যামড, এই ড্যামড কথাটা মানে হচ্ছে যে এর আগে মানে আগে যেগুলো ঘটেছে সেইগুলোকে সম্পূর্ণভাবে ডিনাই করা। মানে আগে যেও ভাবতো যে আমার প্লেটটার জন্য খুব যন্ত্রণা হয়, আমার মনে হয় যে প্লেটটাকে যদি আমি খুব বের করে দিতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, বা ওর এই সমস্ত জিনিসগুলো যে টু মাচ বি ড্যাম মিনস আমি একটু বেশি ভাবি আমার শারীরিক ব্যাপার নিয়ে, তো সেই জন্য সেগুলোকে সব নেগলেক্ট করছে বা সেগুলোকে সব নাকচ করে দিচ্ছে, কি আই এম ফাইন, আমার কিচ্ছু হয়নি, আই ডোন্ট হ্যাভ এনি পেইন। তার পরের লাইনে সেটা বুঝতে পারবে, রাইড মি বাইক কান্ট আই, মানে আই ক্যান রাইড মাই বাইক কান্ট আই। আমি তো তখন ও ভাবতো যখন পেন হতো তখন ভাবতে কি আমার শরীরে অত হয়তো শক্তি নেই যে আমি আমার সাইকেল চালাতে পারবো, কিন্তু এখন নেশার করেও চালাচ্ছে এবং নিজের মনে বলছে যে টু মাচ টু বি ড্যামড, আই ক্যান রাইড মাই বাইক, আমি তো আমার বাইক রাইড করতে পারছি, আমি তাহলে বেকার এত চিন্তা করতাম। সো লং অ্যাজ আই ক্যান রাইড মাই বাইক আই এম অল রাইট, এই মিটাকে আমি মাই পড়ছি, তো বলছে তাহলে যদি বাইক আমি চালাতে পারি তখন আমি ঠিক আছে, আই এম অল রাইট। ইন দি পাবস হি হ্যাড অনলি ওয়ান থিম, নাও পানশালা বলতে পারো, যেখানে যে মানুষ মদ্যপান করে, তো সেখানে গেছে, ওখানে গিয়ে ওর একটাই থিম থাকে, কি থিম, আই গট আ প্লেট ইন মাই হেড। ও যে ইমপ্রেস করার জন্য লোককে ঢুকেই একই কথা বলে, আমার মাথায় একটা প্লেট আছে, সলিড সিলভার প্লেট, recited in a voice challenging the world to prove it otherwise, reciting in a voice, এবং recited মানে বেশ ওটা একমাত্র বেশ ছড়া করেইও বলতো এবং চ্যালেঞ্জ করেইও বলতো যারা শুনছে তাদের, এইরকমও চ্যালেঞ্জ করতো মাঝে মাঝে, যেটা আমরা পরের স্টোরিতে দেখবো যে ও চ্যালেঞ্জটা ছিল যে কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে আমার মাথায় সিলভার প্লেট নেই তাহলে আমি মেনে যাবো, মানে এরকম একটা ব্যাপার। তো সেইটাই ও প্রত্যেকবার পাবে যে এইটাই ছিল বলতে পারো ওর কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। অল দ্য টাইম মিসেস থার্লো সেভড মানি। না, এই যে সঞ্চয়ের কথা বললাম এটা কিন্তু শুধুমাত্র একা একজনের প্রচেষ্টা ছিল, সেটা হচ্ছে মিসেস থার্লো। এখানে মিস্টার থার্লো কোনো হাত ছিল না, উনি কোনো সেভ করাতে মিসেস থার্লো কিন্তু হি ডিড নট হেল্প হার, ইট ওয়াজ হার ক্রিড। এই ক্রিড কথাটা ইটস আ ভেরি স্ট্রং ওয়ার্ড। অ্যাকচুয়ালি ক্রিড মানে হয় বিশ্বাস, ফেথ, স্পেশালি ইন রিলিজিয়ান। কোনো রিলিজিয়ানের প্রতি যে বিশ্বাস বা বলতে পারো কোনো প্রুফ ছাড়াই আমরা যে বিশ্বাস করি সেটাকে বলা হয় ক্রিড। ইট ওয়াজ হার ক্রিড মানে এই সেভিং মানি, সেটাকে বলতে পারো কি দ্যাট ওয়াজ কাইন্ড অফ এ রিলিজিয়ান ফর মিসেস থার্লো, সেই জন্য ওই ক্রিড কথাটা ইউজ করা হয়েছে। ইট ওয়াজ হার ক্রিড মিনস ইট ওয়াজ হার বিলিভ if I can save enough money, I can change the future of my children. এবং এটাতে মিস্টার থার্লোর কোনো স্বাদ ছিল না। Sometimes people went away and there was no cleaning. মাঝে মাঝে কী হতো, মিসেস থার্লোর যাদের বাড়িতে কাজ করতো তারা হয়তো বাইরে গেছে, তো সেই সময় সেই বাড়িগুলোতে তাকে আর পরিষ্কার করতে হতো না, তাদের বাড়িতে কাজে যেতে হতো না। She then made up the gap in her life by other work. নাও এরকম না যে তাহলে সেই সময়টা উনি বিশ্রাম করতেন, সেই সময়টা কী করতেন, অন্য কোনো কাজ করে সেই গ্যাপ, সেই যে ফাঁকা সময় আছে সেটাকে উনি ফিল আপ করতেন। পিকিং পটেটোজ, প্ল্যান্টিং পটেটোজ, ডিপিং ক্যাবেজেস, স্পাডিং রুটস, পি পিকিং, মো ওয়াশিং। কী কাজ করতেন ওই ফাঁকা সময়টাতে উনি পটেটো আলু তুলতেন বা আলু লাগাতেন, ডিবিং ক্যাবেজেস মানে ক্যাবেজ মানে বাঁধাকপিগুলোকে মাটির থেকে তুলতেন, তুলে এবার ডিবিং কথাটা মানে হচ্ছে গাইস দেখবে তুলেই তো আর ওটাকে খাওয়া যায় না, তবে কিছু কিছু এক্সট্রা লিভস থাকে যেগুলো বাইরের দিকে থাকে, তো সেই খোসা ছাড়ানো, সেই খোসাগুলোকে ছাড়াতেন। অ্যান্ড দেন
মটরশুঁটিগুলোকে ওগুলোকেও ছাড়াতেন। তো এই সমস্ত এবং ওয়াশিং, আরও কিছু ওয়াশিং হতো। তার মানে ওই সময়টা উনি ফাঁকা না বসে থেকে এই সমস্ত কাজ করেও কিছু পয়সা রোজগার করতেন। ইন দ্য ফিল্ডস শি পিনড আপ হার স্কার্ট সো দ্যাট ইট স্ট্রাক আউট বিহাইন্ড হার লাইক এ থিক স্টিফ টিপ। নাও যখন উনি ওই মাঠের মধ্যে এই সমস্ত কাজগুলো করতেন, তখন এই স্কার্টটা পিছনের দিকে এমনি করে মানে ফোল্ড করে উনি পিন লাগিয়ে দিতেন যাতে কাজ করতে সুবিধা হয়। তো যখন পিছনের দিকে এটা করে থাকতেন, তো H.E. বেটস আবার সেই সিম্বলিজমটা আনার জন্য যে একজন হিউম্যান বিইং হলে কী করবে, যে সবসময় তো আমি কাজ করছি, এখন একটু ফাঁকা সময় পেয়েছি, লেট মি রিল্যাক্স, লেট মি হ্যাভ সাম টাইম ফর মাইসেলফ, আমার নিজের জন্য কিছু টাইম বের করে এখন আমি রিল্যাক্স করতে পারি। সেটা না করে সে অক্সের মতোই, মানে একটা বলদের মতোই আবার অন্য কাজ দিয়ে সেই জায়গাটাকে সেই গ্যাপটাকে ফিল আপ করে দিচ্ছে। সেই জন্য এবারে আবার সিম্বলিজম বলছে, যখন ওই কাজ করে মাঠে আর পিছনের দিকে পিন আপ করা থাকে স্কার্টটা, তখন সেটা একটা ফুলে যায় একটু, এবং সেটাকে দেখে মনে হয় অ্যাজ এফ একটা অক্সের একটা টেলের মতন মনে হচ্ছে, মেকিং হার লুক লাইক সাম বোনি অক্স। She did washing from 5 to 6 in the morning and again from 7 to 9 in the evening. ধোয়ার কাজটা মানে ওই যাদের বাড়িতে কাজ করছেন তাদের বাড়ি থেকে নোংরা কাপড়গুলো নিয়ে চলে এসে নিজের বাড়িতে ওয়াশ করেন। প্রথমে সকালে 5টা থেকে 6টা পর্যন্ত করেন, আর ইভিনিংয়ে 7টা থেকে 9টা পর্যন্ত। টেকিং ইন মোর ওয়াশিং শি ট্রাইড টু ওয়াশ মোর কুইকলি। যত বেশি একটু রোজগার হয় তার জন্য আরও বেশি করে ওয়াশিং করতেন, এবং যদি সময়টা একই কিন্তু ওয়াশিংয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ওয়াশ করতে হবে। তো সেই জন্য উনি চেষ্টা করতেন যে খুব তাড়াতাড়ি যাতে আমি ওয়াশিংগুলো করতে পারি, যাতে আমি আরও বেশি ওয়াশ করতে পারি, অ্যান্ড সো দ্যাট ইন দ্যাট ওয়ে আই ক্যান আর্ন সাম মোর মানি। সামহাউ শি সাকসিডেড সো দ্যাট ফ্রম 9 to 10 শি হ্যাড টাইম ফর আয়রনিং। নাও কোনোভাবে তিনি একটা উপায় বের করেছিলেন খুব তাড়াতাড়ি কাজা, এবং সেই জন্য 9টা থেকে 10টা পর্যন্ত উনি কী করতেন, ওই আয়রনিং করতেন, আয়রনিং কাজটা শেষ করে ফেলতেন। শি ওয়ার্কড বাই ক্যান্ডেল লাইট, এবং এটার জন্য উনি কি ইউজ করতেন, ক্যান্ডেল অ্যান্ড মোমবাতির আলো ইউজ করতেন। হার মুভমেন্টস ওয়ার লার্জলি ইনস্টিংটিভ। এখানে হার মুভমেন্টস আর লার্জলি ইনস্টিংটিভ। দ্য মিনিং অফ ইনস্টিংটিভ ইজ যে মুভমেন্টগুলোতে কোনো থট প্রসেসের দরকার পড়ে না, মানে অটোমেটিকলি হয়, জাস্ট লাইক ড্যান্সিং। তুমি যদি ড্যান্সিংয়ের কোনো মুভ বা পরপর যদি কিছু মুভ তুমি বারবার প্র্যাকটিস করো, তাহলে কি হয়, মাসেল মেমোরি তৈরি হয়, মানে প্রত্যেকটা মাসেল মনে রাখে কোনটার পরে কোনটাকে মুভ করতে হবে, অ্যান্ড তারপরে যখন তুমি ডান্স করতে যাও তখন আর ভেবে করতে হয় না, ইউ ক্যান ডু ইট অটোমেটিকলি। তো উনি এই সমস্ত কাজগুলো ওয়াশিংয়ের পর আয়রনিং, এই সমস্ত কাজগুলো উনি এতদিন ধরে করে আসছেন যে ওগুলো ইনস্টিংটিভ হয়ে গেছে, মানে সেগুলো মনে হচ্ছিল উনি না ভেবেই করে যাচ্ছেন, ঠিক একটা অক্সের মতো। She had washed and ironed for so long in the same way at the same time and place that she could have walked in darkness. সেই কথাটাই বলছে, ওই জন্য ইনস্টিংটিভ কথাটা ইউজ করেছেন, যে উনি এতদিন ধরে এই সমস্ত কাজগুলো করছেন যে এখন যদি অন্ধকারেও ওনাকে এই কাজগুলো করতে বলা হয়, she could have done that. There were some things even which could be done in darkness. তখন H.E. বেটস বলছেন, বাট কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু সত্যিই ডার্কনেসে করা যায়। So at 10 with Thurlow and the sons in bed, সো 10টার সময় যখন তার ছেলেরা ইন বেডস মানে ঘুমাতে চলে যায় এবং তার হাজব্যান্ডও ঘুমাতে চলে যায়, শি ব্লিউ আউট দি ক্যান্ডেলটাকে বুঝিয়ে দেন, ব্রোক আপ দি ফায়ার, আগুনটাকে জ্বালান, অ্যান্ড স্যাট ফোল্ডিং দি ক্লোথস অর ক্লিনিং বুটস অ্যান্ড থিঙ্কিং। না এই সময় আগুন জ্বালিয়ে কী করেন, যে আয়রনিং তো হয়ে গেছে, এবার আয়রনিং করে সেগুলোকে সব গোছাতে এবং বুটসগুলো অবভিয়াসলি তার ছেলেদের বুটসগুলোকে পরিষ্কার করতে উনি কী করেন, এই সময় উনি ভাবার কাজটা করেন। হার থটস লাইক হার ওয়ার্ক ওয়েন্ট অলওয়েজ অ্যালং দি সেম লাইনস। নাও এখানেও একটা অক্স লাইক ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, যে থিঙ্কিং অ্যাটলিস্ট ভাবার সময় কাজের কথা না ভেবে অন্য কিছু ভাবতেই পারে, বিকজ থিঙ্কিং ইজ দ্যাটস হোয়াট মেক ইউ আ হিউম্যান, কি তোমার ফ্রিডম আছে, তুমি যা খুশি ভাবতে পারো, বাট তা না করে সারাদিন যে কাজ করেছে along that way সেই কাজের বিষয়েই ওর থিঙ্কিংটাকে ইনভেস্ট করে। টুয়ার্ডস দ্য ফিউচার, আউট ইনটু দি রেসপ্লেন্ডেড অ্যাভিনিউ অফ অ্যাম্বিশনস। কোন দিকে, ভবিষ্যতের কথা ভাবে। আউট ইন দি রেসপ্লেন্ডেড মানে গাইস বলতে পারো শাইনি মানে গ্লিটারিং মানে চকচকে, অ্যাভিনিউজ অফ অ্যাম্বিশনস মানে উচ্চাকাঙ্ক্ষার যে গ্লিটারিং অ্যাভিনিউ রাস্তা, সেটা মানে ফিউচারটা যে আমাদের কত উজ্জ্বল হবে সেই ব্যাপারেই মিসেস থার্লো ভাবতে থাকে। অলওয়েজ ফর 2 sons, কিন্তু এই ভাবাটার মধ্যে ইনভলভ কে আছে, হার হাজব্যান্ড ইজ নট দেয়ার, অনলি অ্যাবাউট হার 2 sons। তার মানে ওর মিসেস থার্লো তার
দুই ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে থাকেন। There was a division in herself. The one part, stolid and uncomplaining, in perpetual labor. There was a division in herself. H.E. Bates'ের মতে মিসেস সার্লোর মধ্যে একটা ডিভিশন আছে। সেই ডিভিশনে একটা পার্ট কি করে, স্টলিড মানে আমি বলছি না ইমোশনলেস, অ্যান্ড আনকমপ্লেনিং ইন পারপেচুয়াল। ইজ পারপেচুয়াল মিনস নেভার এন্ডিং, মানে এই যে নেভার, এই যে এত খাটাখাটনি করে সেটাতে she doesn't feel stressed out, but she doesn't feel burdened, মানে সেটাতে কেউ কমপ্লেন করে না কি why am I working so much, এটা হচ্ছে একটা পার্ট। The other fretful and almost desperate in an anxiety to establish a world beyond her own. আর একটা পার্ট আছে, সে কি করতে চায়, সে এমন একটা পৃথিবী নিজের জন্য সৃষ্টি করতে চায় যেখানে এভরিথিং উইল বি শাইনিং, যেখানে এভরিথিং উইল বি ফাইন, স্পেশালি ফর হার টু সানস। এখানে দু তিনটে ওয়ার্ড আছে, মিনিংগুলো আগে জেনে নিই। তবে এখানে একটা ওয়ার্ড আছে ফ্রেটফুল মানে গাইস ও তো খাটছে, ফ্রেটফুল মানে ভীতু, বাট শি ইজ নট শিওর অ্যাবাউট দ্য ফিউচার্স অফ হার সানস। সেই জন্য কি করে ভীত, অ্যান্ড ভয় থেকে কি সৃষ্টি হয়, অ্যাংজাইটি মিনস উই অল নো, উৎকণ্ঠা, এবং ও আদৌ এটা করতে পারবে কিনা তার ছেলে মেয়েদের জন্য সেটার বিষয়ে একটা ভয়ও থাকে, আবার একটা উৎকণ্ঠাও থাকে। তাহলে একটা পার্ট কী করছে, একটা পার্ট কিন্তু খেটে যাচ্ছে কোনো কমপ্লেন না করে, এবং তার মানে বোঝা যাচ্ছে তার মধ্যে ওনার মধ্যে কোনো কনফিউশন নেই কি আমাকে খাটতে হবে, কিন্তু যদি আমি খাটি তাহলে নিশ্চয়ই আমি ফল পাবো, সেটা পজিটিভলি না ভেবে উনি ভাবছেন যে যদি ফিউচারটা এত খাটাখাটনি পরেও যদি না সিকিওর করতে পারি ফর মাই চিলড্রেন, তো এটার ব্যাপারে ভেবে উনি ভীত হন, অ্যান্ড সামটাইমস উনি উৎকণ্ঠাতেও থাকেন, এবং দ্যাট ইজ দি হোল পার্ট অফ হার থিঙ্কিং, এবং এইসব জিনিসই উনি প্রত্যেক দিন ভাবেন। তার মানে দেখা যাচ্ছে এই ভাবনাটাতে উনি যে সমস্ত ভাবনা চিন্তা করেন সেটার মধ্যে একটা মনোটোনাস মানে একটা একঘেয়েমির ভাব আছে। শি হ্যাড সেভ 54 pounds। এতদিন পর্যন্ত খেটে কত সেভ করেছেন, 54 pounds। শি উড মেক ইট 100, এবং ওনার মেন এম হচ্ছে সেটাকে 100 পাউন্ডে পরিণত। হাউ ইট ওয়াজ টু বি ডান শি কুড নট থিঙ্ক। 15 বছর ধরে উনি এরকম খাটাখাটনি করে অক্সের মতন মাত্র 54 পাউন্ড সেভ করেছেন, না কীভাবে সেটাকে 100 পাউন্ডে পৌঁছাবেন সেটার সম্বন্ধে শি হ্যাজ নো আইডিয়া, উনি জানেন না কীভাবে করবেন। শি ট্রাস্টেড ইন সাম অবসিকিউর প্রভিডেন্সিয়াল পাওয়ার অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল অ্যাজ হারসেলফ। নাও, এবং উনি ভাবেন, তার মানে বলেছে মিসেস তার্লো she believes in God. Now এখানে obscure মানে কি গাইস, obscure মানে which is not proven, যেটা অনেক ancient, which is very old. Providential power, তার মানে বোঝা যাচ্ছে কোনো দৈবিক ক্ষমতার কথাই বলা যাচ্ছে। তার মানে মিসেস সার্লো এটা মনে এইটা ভেবেই ভীত হন যে কোনো দৈবিক ক্ষমতা বা কোনো গড ইন্টারভেনশন যদি না হয় তাহলে বোধহয় আমি 100 পাউন্ড সেভ করতে পারবো না। অ্যাজ টায়ারলেস অ্যান্ড ইনডমিটেবল অ্যাজ হার, টায়ারলেস মানে যে ক্লান্ত হয় না, ইনডমিটেবল মানে যাকে দমিয়ে রাখা যায় না। বলছে এরকম যে একটা হায়ার পাওয়ার আছে, সেই পাওয়ার একমাত্র যদি চায় তাহলেই কিন্তু আমি 100 পাউন্ড সেভ করতে পারবো, আদারওয়াইজ থিংস আর গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর মি। অ্যাট 11 শি ওয়েন্ট টু বেড। উনি 11টার সময় ঘুমাতে যান। গোয়িং আপ দি উডেন স্টেয়ার্স ইন ডার্কনেস in her stockinged feet. Now guys, যখন আপরে মানে উপরতলায় থাকে বোঝা যাচ্ছে, এবং স্টেয়ার্সগুলো উডের তৈরি, কাঠের তৈরি, তো সেটা দিয়ে যখন যান তো উনি কী থাকেন, স্টকিংড ফিট মানে ইন হার স্টকিংড ফিট মানে স্টকিং পরে থাকে, কিন্তু স্টকিংয়ের সঙ্গে এটা একটা মেয়েদের বলতে পারো একটা ইনার ওয়্যারের মতো। সে আনড্রেসড ইন ডার্কনেস, শি চেঞ্জেস হার ড্রেস, অন্ধকারে চেঞ্জ করেন, হার ক্লোথস ফলিং অ্যাওয়ে to be replaced by the heavy grey nightgown that made her body seem still larger and more ponderous. অনেক বড় কমপ্লিকেটেড সেন্টেন্স, কিন্তু একটু যদি আমরা ভেঙে নিই তাহলে ইজি হবে। নাও দেখো এখানে বলছে যে হার ক্লোথস ফলিং অ্যাওয়ে টু বি রিপ্লেস। নাও তার জামাগুলো ফলিং অ্যাওয়ে মানে ঝরে পড়ে যায় এরকম একটা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে ক্লোথসগুলো সারাদিন পড়ে যাচ্ছেন, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে হাউ টায়ার্ড শি ইজ, মানে জামা কাপড়গুলো মনে হচ্ছে যে উনি একদম খুলে ফেলে দিচ্ছে। টু বি রিপ্লেস, এবং সেটাকে রিপ্লেস করে কি পরেন উনি, আ গ্রে নাইট, হেভি গ্রে মানে গেটস আ কালার নাইট গাউন পরেন, দ্যাট মেড হার বডি, এবং সেই নাইট গাউনটা পরলে ওকে কেমন দেখতে লাগে, স্টিল লার্জার মানে উনি একটু বেশ বড় সড়ো একটু স্থূল প্রকৃতি, সেরকম নয় যে নাইট গাউনটা পরলে সেটা পাল্টে যায়, সেরকমই ওনাকে লাগে। মোর পন্ডারাস,
মোর পন্ডারাস মানে গাইজ কি, যদি কারো যদি খুব বেশি ওয়েট হয় এবং তার জন্য সে যদি হাঁটতে চলতে তার একটু অসুবিধা হয়, তাহলে সেটাকে পন্ডারাস বলা। তো এই নাইট গাউনটা পরলে তাকে আরও বেশি ক্লামজি মানে বুঝতে পারছো যে হাঁটতে চলতে যাওয়ার অসুবিধা, আরও বেশি ক্লামজি হয়ে যান মিসেস থার্লো। শি ফেল অ্যাসলিপ অলমোস্ট অ্যাট ওয়ান্স, এবং যখন সঙ্গে সঙ্গেই তিনি প্রায় সঙ্গে সঙ্গেই থ্রু আউট দি নাইট হার মাইন্ড propelled by some inherent anxiety seemed to work on. কিন্তু উনি তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান, কিন্তু সারা রাত্রি ধরে তার মাইন্ডটা কাজ করতে থাকে। ইজ প্রপেলড মানে হচ্ছে একটা পার্টিকুলার ডাইরেকশনের দিকে যাওয়া। বাই সাম ইনহারেন্ট মানে হচ্ছে বলতে পারো কি তুমি, যেটা হচ্ছে ইটস এ পার্ট অফ এ ক্যারেক্টার, মানে যে ও এরকমই। আমি যদি বলি কি হি হ্যাজ ইনহারেন্ট অ্যাংজাইটি, মানে উৎকণ্ঠা করা, তুমি যতই বলো ইউ ক্যানট স্টপ ইট, তুমি সেটাকে স্টপ করতে পারো না। শি ড্রিমড শি ওয়াজ পুশিং দি বাইসাইকেল ডাউন দি হিল। নাও স্বপ্ন কি দেখেন যে উনি বাইসাইকেলটাকে ডাউন দ্য হিল মানে বাইসাইকেলকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন, অ্যান্ড দেন দ্যাট ওয়াজ পুশিং ইট আপ এগেন, অ্যান্ড তারপরে আবার স্বপ্নটাই দেখেন যে সেই বাইসাইকেলটাকে আবার ঠেলে ঠেলে উনি বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। শি ড্রিম দ্যাট শি ওয়াজ স্ক্রাবিং ফ্লোরস, মানে স্বপ্নের মধ্যে ওইগুলো দেখেন যে উনি ফ্লোরগুলো পরিষ্কার করছেন। শি ফেল্ট দ্য হট স্ট্যাব অফ দি আয়রন on her spitted finger. Now guys, hot stab of the iron on her spitted finger means যখন আয়রন করে তখন দেখবে থুতু লাগিয়ে নিতে হয় আঙুলের মধ্যে। সো দ্যাট ইজ দ্য রিজন ও বলছে মাঝে মাঝে, এবং মাঝে মাঝে দেখবে যে আয়রনটার মধ্যে টাচ হয়ে গেলে স্ট্যাবিং মানে মনে হবে যে কেউ স্ট্যাব করেছে, ছোড়া ঢুকেছে, তো সেরকম একটা ফিলিং হয়। তো উনি যে আয়রনিং করেন সেটাও ড্রিমের মধ্যে ভাবছেন। And then frozen bite of icy sweats. Frozen bites of icy sweats মানে গাইস আইসি মানে ভীষণ ঠান্ডা, সুইটস মানে এটাও এক ধরনের ভেজিটেবল যেটা হয়। তো যে যখন ভেজিটেবলগুলো তোলে মাঠ থেকে বা ক্ষেত থেকে, সেইটাও উনি স্বপ্নের মধ্যে দেখছেন। অ্যাজ শি পিক দেম অফ, যে উনি ওগুলোকে তুলছেন। আনথওয়ার্ড আর্ট অন বিটার মর্নিং। আনথওয়ার্ড আর্ট মানে জমে যাওয়া, মানে মাটিটাও ভীষণ ঠান্ডা, প্রায় জমে গেছে ঠান্ডায়, উইন্টার তো, এবং সেইখান থেকে উনি সেই আইসি সুইটস ভেজিটেবলগুলোকে তুলছেন, সেটাও স্বপ্নে দেখেন। শি কাউন্টেড হার মানি। তারপরে এরকম স্বপ্ন দেখতে দেখতে বেশিরভাগ সময় উনি কী করেন, উনি ঘুম থেকে জেগে যান। ঘুম থেকে জেগে হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট শি জেনারেলি ডাজ, প্রথম জিনিস কী করেন, শি কাউন্টেড হার মানি, টাকাগুলোকে গোনেন। হার মাইন্ড গোয়িং ব্যাক ওভার দি ইয়ার্স থ্রু আর হুইচ শি হ্যাড সেভড ইট, এবং যখন গোনেন তখন তার ওনার মনটা অনেক বছর পিছনে চলে যায়, যে কীভাবে উনি এই টাকাটা সেভ করেছেন। ইন ফিয়ার টু মেক শিওর অ্যাজ দো ইন টেরর দ্যাট ইট মাইট বি গন ইন দ্য মর্নিং, এবং কেন গোনেন বারবার, সেটা করেন ভয়ে, এটা যদি সকালে এই টাকাগুলো সব চলে যায়। তো এই ভয়টা বা এই এংজাইটিটা সবসময় ওনার মনের মধ্যে থাকে। তো সেই জন্য উনি কী করেন, এভরি নাও অ্যান্ড দেন, বা ইভেন দেখো ইন দ্য মিডল অফ দ্য নাইট ঘুম থেকে উঠেই দ্য ফার্স্ট থিংস হোয়াট শি ডাজ, উনি টাকাগুলো গোনেন, এটা দেখতে যে টাকাগুলো ঠিকঠাক জায়গায় আছে কিনা।